আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। পার্মিয়ান ফিজিক্স ল্যাব কর্তৃক আয়োজিত অনলাইন সেমিনার প্রিপারেশন ফর স্ট্যান্ডার্ড টেস্টের প্রথম এপিসোড গাইডলাইনস অন টোফেলে সবাইকে স্বাগত। আমি সাদিয়া রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষ অধ্যয়নরত আছি। আজ আমাদের মাঝে স্পিকার হিসেবে উপস্থিত আছেন আমাদের অ্যালামনাই ফারিহা তাসনিম আপু। তিনি বর্তমানে মন্টানা স্টেট ইউনিভার্সিটি ইউএসএ তে আছেন এবং তিনি তার পিএইচডি ডিগ্রি পার্সু করছেন ম্যাটেরিয়াল সায়েন্সে। এবং সাথে পাশাপাশি তিনি হচ্ছে গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবেও আছেন। আমি আর সময় নষ্ট না করে আপুকে তার বক্তব্য শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর সবাইকে অন্য কাইন্ডলি অনুরোধ জানাবো যেন মাইক্রোফোন মিউট করা থাকে। আপু। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি ফারিহা তাসনিম। আমি ফিজিক্স ডিসিপ্লিনের 1-4 ব্যাচের স্টুডেন্ট, বাট আমি কন্টিনিউ করেছি 1-6 ব্যাচের সাথে। সো আজকে টোফেল নিয়ে মেইনলি কথা বলবো, পরীক্ষা পদ্ধতিটা বা টোফেলের কতগুলা পার্ট থাকে, কি কি নিয়ে পরীক্ষা হয় সেই বিষয়ে। সো আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? আপু, দেখা যাচ্ছে। তো টোফেলটা হচ্ছে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ টেস্ট। জাস্ট ইংরেজিতে আমরা কথা বলতে পারি কিনা বা লিখতে পারি কিনা সেই সম্পর্কে একটু আহ একটা বেসিক ধারণা আছে কিনা এটার উপরেই মেইনলি পরীক্ষাটা হয়। তো এই পরীক্ষাটার 4টা পার্ট থাকে। একটা প্রথম পার্ট হচ্ছে রিডিং, তারপর লিসেনিং, তারপর হয় স্পিকিং পার্ট এবং তারপর হয় রাইটিং পার্ট। তো এই প্রত্যেকটা পার্টেরই একটা করে মানে কিছু মার্কিং সিস্টেম থাকে। তো টোটাল পরীক্ষাটা হয় হচ্ছে 120 মার্কের, যার মধ্যে প্রত্যেকটা সেকশনে থাকে 30 মার্ক করে। এখন প্রথমে একটু কথা বলি রিডিং পার্টটা নিয়ে। রিডিং পার্টে মেইনলি ওরা 3টা প্যাসেজ দেয় এবং প্রত্যেকটা প্যাসেজ থেকে ওরা 10টা করে কোশ্চেন করে। তারপর লিসেনিং এ টোটাল 30 মার্কের কোশ্চেন থাকে। ওটা নিয়ে আমি কথা বলবো একটু পরে। স্পিকিং ও 30 মার্কের, স্পিকিং এর ভেতর আবার 4টা পার্ট থাকে। আর রাইটিং যেটা 30 মার্কের, ওর ভেতরে 2টা পার্ট থাকে। তো রিডিং এর কোশ্চেনটা কিছুটা এরকম হয় যে প্রথমে একটা ফুল প্যাসেজ দেখায়, প্যাসেজের সাইজটা এর থেকে আর একটু হয়তো বা বড় হয়, মাঝে মাঝে একটু ছোট প্যাসেজও দেয়, মাঝে মাঝে বড় প্যাসেজও দেয়। নর্মালি 5-6টা প্যারাগ্রাফের বেশি হয় না। আর কোশ্চেন গুলা হচ্ছে 10টা কোশ্চেন 10টা টাইপের হয়। তো সরি, এক্সট্রিমলি সরি। সো এই 10টা কোশ্চেনের মধ্যে প্রত্যেকটা কোশ্চেনের কিছু নিয়ম থাকে যে ওটা আর কি যখন কেউ প্রিপারেশন নিবে তখন কিছু রুলস ফলো করা লাগে যে কোন কোশ্চেনটার আনসার কিভাবে করে অ্যাপ্রোচ করতে হবে সেরকম ভাবে। তো যখন টোফেলের সুবিধা হচ্ছে এটাই যে যখন আমরা আইএলটিএস পরীক্ষা দিই তখন আমাদের কোশ্চেন থাকে এবং আমাদের পুরোটা প্যাসেজ ঘেটে দেখা লাগে যে কোশ্চেনটা কোন প্যাসেজের থেকে আসছে। কিন্তু টোফেলে যেটা সুবিধা যে যখন এই যে একটা কোশ্চেন দিল, স্ক্রিনের ডান দিকে একটা কোশ্চেন দিবে, বাম দিকে এই যে বলেই দিবে যে প্যারাগ্রাফ 1 বা প্যারাগ্রাফ 2 থেকে এই কোশ্চেনটার আনসার। সো তখন স্ক্রিনের বাম দিকে শুধু ওই প্যারাগ্রাফটাই দেখাবে। সো আমার পুরো প্যাসেজটা ঘাটার প্রয়োজন হয় না। তারপর টোফেলের রিডিং এ একটা এক্সট্রা কোশ্চেন থাকে, যেমন 10 নাম্বার কোশ্চেন যেটা, ওই কোশ্চেনে হচ্ছে নর্মালি মার্ক থাকে 2। সো যদি ওই কোশ্চেনের আনসার হচ্ছে 3টা আনসার হয়, কেউ যদি 3টা আনসার কারেক্ট করতে পারে তাহলে সে 2 পাবে, 2টা আনসার কারেক্ট করতে পারলে সে 1 পাবে। আর একটা আনসার কারেক্ট হলে 0 দেওয়া হবে, তখন আর মার্ক দেওয়া হবে না। এই আর কি। আর হচ্ছে টাইম টাইম হচ্ছে টোটাল থাকে 54 মিনিটস মেবি। হ্যাঁ, 54 মিনিটস। সো টাইমের ভেতর কাভার অবশ্যই করতে হবে, কারণ যেহেতু পরীক্ষাটা হয় সম্পূর্ণই অনলাইনে। এখানে পেপার বেস পরীক্ষা হয় না, এটা সম্পূর্ণ ইন্টারনেট বেস পরীক্ষা হয়। সো টাইমটা যখন আমরা পরীক্ষা দিব টাইমটা স্ক্রিনের উপরে ডান দিকে হচ্ছে দেখাতে থাকে। সো আমরা বুঝতে পারবো যে কতটুকু টাইম আমাদের হাতে আছে, ওর মধ্যে কমপ্লিট করতে হবে। তো যে 54 মিনিট টাইম, ওর ভেতরে কেউ যদি 30 মিনিট প্রথম প্যাসেজটা নেয় টাইম আর বাদ বাকিটুকু কেউ শেষ করতে পারে, সেটাও সম্ভব। মানে ইন্ডিভিজুয়াল দেওয়া থাকে না যে তোমার প্যাসেজ 1 এতটুকু টাইমে শেষ করতে হবে বা
প্যাসেজ 2 এতটুকু টাইমে শেষ করতে হবে এমন না আর কি, পুরো 54 মিনিট টাইম থাকবে, আমার আমার মতো করে শেষ করতে পারলেই হচ্ছে। এবার আসি লিসেনিং পার্টে। লিসেনিং পার্ট হচ্ছে টোটাল 2টা পার্ট থাকে লিসেনিং এর মধ্যে। প্রথম সেকশন যেটা, ওখানে হচ্ছে 2টা মানুষের কনভারসেশন শোনাবে, ওইটা মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় দিবে। এরপর হচ্ছে ওই 2 থেকে 3 মিনিট যখন আমি শুনতেছি লিসেনিং পার্টটা, তখন আমার নোট নিতে হবে, কারণ আমি ওই আগে কনভারসেশন শুনবো, তারপর স্ক্রিনে এক এক করে হচ্ছে কোশ্চেন গুলো আসতে থাকবে। তো যদি আমি তখন নোট না নেই, তখন তো আমি মনে তো থাকবে না, কারণ আমি 2-3 মিনিট ধরে একটা কনভারসেশন শুনতেছি। তো ওই নোটটা নেওয়ার পরে প্রথমে এই কনভারসেশন থেকে 5টা কোশ্চেন দিবে, 5টা কোশ্চেন শেষ হবে। এরপর একটা লেকচার শোনাবে। এই লেকচারটা হতে পারে যে কোনো ডকুমেন্টারি টাইপের, যে একটা পাখির মানে কিভাবে একটা এলাকায় পাখিরা কিভাবে সার্ভাইভ করতেছে, এরকম কিছু হতে পারে, বা অন্য যে কোনো লেকচার হতে পারে যে কোনো টপিকের উপরে। ওই লেকচারটা একটু বড় হয়, নর্মালি 5 থেকে 7 মিনিটের মতো একটা লেকচার হয়, যেটায় কনসেন্ট্রেশন ধরে রাখা বেশ কঠিন। তো ওইটাই প্র্যাকটিস করতে হবে আসলে লিসেনিং এর জন্য, যে ওই শুনতে হবে এবং একই সাথে নোট নেওয়ার যে প্র্যাকটিসটা, এটা করতে হবে। এবং এই লেকচার থেকে 6টা কোশ্চেন আসে। এটা গেল প্রথম পার্ট। এবার সেকশন 2 এও সেম ভাবে কোশ্চেন হয়, কিন্তু সেকশন 2 তে কনভারসেশন একটা থাকবে আর লেকচার থাকবে 2টা। তো লিসেনিং পার্টটা চ্যালেঞ্জিং কিছুটা এই জন্য যে কনসেন্ট্রেশন ধরে রাখাটা একটু টাফ এই পুরাটা টাইমে, বাট ওটা প্র্যাকটিস করলে সম্ভব আর কি। এরপর আসি স্পিকিং এ। স্পিকিং এ টোটাল 4টা পার্ট। তো প্রথমে যে পার্টটা স্পিকিং এর, এটাতে হচ্ছে ওইটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট স্পিকিং। তো এখানে যে কোনো একটা টপিক দিয়ে দিবে, সেই টপিকে প্রথমে হচ্ছে আমার মানে সাপোজ এরকম যে একটা টপিক দিয়ে দিল, এবং এই টপিকের উপরে আমার হচ্ছে 45 সেকেন্ড টাইম থাকবে কিছু বলার, মানে ওই টপিক নিয়ে বলার। কিন্তু এই 45 সেকেন্ডের আগে আমি 15 সেকেন্ড সময় পাবো ওই টপিকের উপরে আমি কি বলতে চাই সেটা নোট করার আর কি। তো ওখানে পেন্সিল বা কাগজ সবই প্রোভাইড করে টেস্ট সেন্টারে। আমার হচ্ছে ওই সময়ের মধ্যে নোট নিতে হবে, এবং স্পিকিং এর এই পার্টটা খুবই দ্রুত ব্রেনকে কাজ করাইতে হয়, মানে খুবই দ্রুত নোট নেওয়া, খুবই দ্রুত চিন্তা করতে পারা। এভাবে করে দেন আমি 45 সেকেন্ডের মধ্যে আমি যতটুকু পারি বলবো। তো এগুলার হচ্ছে এই মানে কি বলবো বা কতটুকু কাভার করতে হবে, এগুলার সব টেমপ্লেট আছে। যখন কেউ প্রিপারেশন নিবে, তখন ওই টেমপ্লেট অনুযায়ী যদি প্রিপারেশন নেয়, তাহলে এটা আর কি খুব সুন্দরভাবেই প্রিপেয়ার করা পসিবল। আর স্পিকিং এর সেকেন্ড পার্ট যেটা, ওখানে হচ্ছে দেখাবে একটা প্যারাগ্রাফ টাইপের প্রথমে। এই প্যারাগ্রাফটা মোটামুটি 4 থেকে 5 লাইনের হয়। তো এই প্যারাগ্রাফটা স্ক্রিনে আসার পরে 45 সেকেন্ড সময় পাবো ওই প্যারাগ্রাফটা পড়ার। তারপরে প্যারাগ্রাফটা উধাও হয়ে যাবে। এরপর ওরা একটা লিসেনিং পার্ট দিবে। এই লিসেনিং পার্টে হচ্ছে 2টা স্টুডেন্ট কথা বলবে। তো এই 2টা স্টুডেন্ট যখন কথা বলবে, তখন নোট নিতে হবে আমাদের। এবং এই 2টা স্টুডেন্টের কাজ হচ্ছে, যে প্যারাগ্রাফটা প্রথমে দেখাইছিল ওই প্যারাগ্রাফটাকে হয় এরা ওই প্যারাগ্রাফটার সাথে এগ্রি করবে অথবা ডিসএগ্রি করবে। তো ওই যদি এগ্রি করে বা ডিসএগ্রি করে, তখন আমাদের নোট নিতে হবে যে এরা এগ্রি করছে বা ডিসএগ্রি করছে। দেন হচ্ছে এই ওই লিসেনিং পার্টটা যখন শেষ হবে, ওটাও স্ক্রিন থেকে চলে যাবে, এগুলো আর স্ক্রিনে বারবার ফেরত আসবে না আর কি। তখন আমরা 30 সেকেন্ড সময় পাই যে কি কথা বলছে ওরা, বা লিসেনিং এ মানে রিডিং পার্টে কি বলছে, দেন হচ্ছে লিসেনিং পার্টে আমরা কি শুনছি। এই 2টা নোট নেওয়ার পরে 30 সেকেন্ডের মধ্যে আমাদের নোট নিতে হবে। দেন হচ্ছে 1 মিনিট সময় পাবো, ওই 1 মিনিটের মধ্যে আমাদের বলতে হবে। এবং ওরা হচ্ছে ওই কথাটা রেকর্ড করবে। তো এমন না যে স্পিকিং এ হচ্ছে প্রোনাউন্সিয়েশন খুবই ভালো হওয়া দরকার, মোটামুটি আমরা যেরকম ইংরেজি উচ্চারণ করি ওভাবে বলতে পারলেই হবে, কম্পিউটার মোটামুটি ওটা বুঝে নেয়। আর এই স্পিকিং পার্ট, রিডিং আর লিসেনিং পার্টটা হচ্ছে কম্পিউটারই ওটা জাজ করে আর কি, নাম্বারটা কম্পিউটারই দিয়ে দেয়। আর স্পিকিং পার্ট যেটা, স্পিকিং রাইটিং দুইটাই, এটা একবার কম্পিউটার বা এআই দিয়ে ওরা মার্কিং করে, দেন ওরা আবার মানুষ, অন্য কোনো একটা মানুষ ওইটাকে মার্কিং করবে, দেন এই 2টা মার্কের এভারেজ করে মেইনলি ওরা রেজাল্টটা দেয়। সো যদি প্রোনাউন্সিয়েশন দেখা যাচ্ছে হচ্ছে না, বা আমরা একদম অ্যাকুরেট উচ্চারণ পারতেছি না, তো ওইটা কম্পিউটার যদি ধরেও ভুল, মানুষ যখন ওটা দেখবে তখন ওটাকে আর ভুল হিসাবে কাউন্ট করবে না। তারপর স্পিকিং এর পার্ট 3 যেটা, ওখানেও একটা প্রথমে রিডিং পার্ট দিবে 4-5 লাইনের, দেন একটা লিসেনিং পার্ট আসবে। তারপর আবার সেম নিয়মে আমরা 30 সেকেন্ড সময় পাবো আমাদের নোট নেওয়ার বা হচ্ছে কি বলবো সেটা রেডি করার, দেন আবার 1 মিনিটের মধ্যে পুরোটা আমার ডেলিভার করা লাগবে। আর পার্ট 4 যেটা, এটাই কোনো রিডিং পার্ট থাকবে না, এটাই শুধুই লিসেনিং পার্ট থাকবে। এই লিসেনিং পার্টটা একটু বড় হবে, 1 থেকে 1.5 মিনিটের মতন।
দেন আমরা 20 মিনিট সময় পাবো প্রিপেয়ার করার, তারপর আমরা 1 মিনিটের মধ্যে এটা ডেলিভার করব। নর্মালি আমি যখন প্রিপারেশন নিছিলাম টোফেলের জন্য, আমি হচ্ছে গ্রেগ ম্যাট, তারপর টোফেল রিসোর্স নামে একটা ওয়েবসাইট আছে, তো এগুলা ফলো করতাম স্পিকিং প্র্যাকটিসের জন্য। যথেষ্ট ভালো ওদের কি বলা যায়, ওদের টেমপ্লেট বা ওদের শেখানোর সিস্টেম খুবই ভালো, দারুণ। মেইনলি আমি হচ্ছে গ্রেগ ম্যাটটাই বেশি ফলো করতাম। আর কিছু থার্ড পার্টি ওয়েবসাইট আছে, তখন বাংলাদেশে বসে তো এগুলার অ্যাক্সেস পাওয়া খুব ইজি, তো ওখান থেকেই প্রিপারেশনটা নিতাম। আগে যখন টোফেল পরীক্ষা হতো তখন হচ্ছে স্পিকিং এ ছিল 6টা পার্ট, কিন্তু এখন এটা চেঞ্জ হয়ে এখন 4টা পার্ট আছে। এই 4টা পার্টের উপরেই পরীক্ষাটা হয়। আচ্ছা, রাইটিং পার্ট হচ্ছে এটা আসে সবার লাস্টে। মানে আমরা যখন টোফেল পরীক্ষা দেই তখন প্রথমে রিডিং আর লিসেনিং হওয়ার পরে একটা ব্রেক থাকে, ব্রেকের পর হচ্ছে স্পিকিংটা হয়, দেন একদম সবার লাস্টে হচ্ছে রাইটিং পার্টটা হয়। তো রাইটিং এ হচ্ছে 2টা সেকশন পরীক্ষা হয়, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট রাইটিং আর একটা হচ্ছে ইন্টিগ্রেটেড রাইটিং। তো প্রথমে বলি ইন্টিগ্রেটেড রাইটিংটা কি। এটা হচ্ছে 20 মিনিটের একটা রাইটিং টেস্ট। তো এই টেস্টটাই হচ্ছে ওরা প্রথমে একটা রিডিং প্যাসেজ দেখায়, প্যাসেজটা মোটামুটি 300 ওয়ার্ডের মতো হয়, এবং এই 300 ওয়ার্ডের প্যাসেজ আমরা পড়ার জন্য হচ্ছে 3 মিনিট সময় পাবো। তো এতক্ষণ যখন ওরা রিডিং প্যাসেজ কোনোটা দেখাচ্ছিল, আমরা স্পিকিং এর ক্ষেত্রে যেটা করছি যে রিডিং প্যাসেজ যখন পড়তেছি আমরা নোট নিচ্ছি, কিন্তু রাইটিং এ নোট নেওয়ার দরকার নেই, কারণ রাইটিং এর এই ইন্টিগ্রেটেড রাইটিং এ হচ্ছে এই রিডিং পার্টটা স্ক্রিনের বাম দিকেই থাকে। মানে আমরা যখন পরীক্ষা দিব, স্ক্রিন এরকম 2 ভাগ করা থাকে, ডান দিকে হচ্ছে রাইটিং এর জায়গা আর বাম দিকে হচ্ছে এই রিডিং প্যাসেজটা থাকে। তো আমরা যখন লিখবো রিডিং প্যাসেজ দেখে দেখে লিখতে পারবো। তো ইন্টিগ্রেটেড রাইটিং এ যেটা হয় যে এই রিডিং প্যাসেজে ওরা কোনো একটা টপিক নিয়ে আলোচনা করে। ওরা একটা টপিক নিয়ে আলোচনা করার পরে করে কি, ওই টপিককে ওরা মানে ওই টপিককে ডিফেন্ড করার জন্য ওরা 3টা দেয়, রিজন দেয় যে এই 3টা কারণে, এই সাপোজ মানে আমরা এই টপিকটাকে করি, মানে কি বলা যায় যে এই টপিকটাকে সাথে আমরা এগ্রি করি বা এরকম। তো ওই 3টা যেই রিজন দিল, এরপরে যেটা হবে যে রিডিং প্যাসেজের পর আমরা একটা লিসেনিং পার্ট পাবো, এটা 2-3 মিনিট লং হবে। এবং ওই লিসেনিং এ করবে কি, ওই যে রিডিং এ যে 3টা রিজন দেওয়া আছে ওই 3টার এগেইনস্টে ওরা কিছু বলবে, ওরাও 3টা রিজন দিবে লিসেনিং পার্টে। সো এই লিসেনিং পার্টটা যখন আমরা শুনবো তখন হচ্ছে আমাদের নোট নিতে হবে, কারণ রিডিং পার্ট তো আছেই সামনে, আর লিসেনিং পার্টে নোট নিব। তো এই ইন্টিগ্রেটেড রাইটিং এর সম্পূর্ণ মার্কটাই বলা যায় যে 80% মার্কই হচ্ছে আমরা লিসেনিং এ কি শুনছি এবং ওইটা দিয়ে আমরা কি লিখছি সেটার উপরে, কারণ রিডিং পার্ট তো স্ক্রিনেই থাকে, ওটার উপরে ওরা নাম্বার কেনই বা দিবে। তো যেটা লিখতে হয় ইন্টিগ্রেটেড রাইটিং এ, যে রিডিং পার্টে এটা বলছে, লিসেনিং পার্টে এটার এগেইনস্টে বলছে, 3টা কারণে বলছে, এবং কি কি কারণ আমরা শুনছি ওইটাকেই আমাদের সুন্দর করে গোছায় লিখতে হবে আর কি। এটা হচ্ছে খুব বেশি লেখা লাগে না, 280 থেকে 300 ওয়ার্ড লিখতে পারলেই মোটামুটি ভালো মার্ক পাওয়া যায়। হ্যাঁ, এটা হচ্ছে 1 থেকে 5-এর মধ্যে মার্কিং করে কম্পিউটার, তারপর আবার মানুষ এটাকে ওরকম 1 থেকে 5-এর মধ্যে মার্কিং করে, দেন ওটাকে এভারেজ করে, তারপর ওটাকে 30-এর মধ্যে কনভার্ট করে। আর সেকেন্ড যে পার্টটা রাইটিং এ, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টাস্ক। এটা হচ্ছে খুবই ইজি একটা ব্যাপার, কারণ এটাই হচ্ছে একটা টপিক ওরা বলে দেয়, এই টপিকের উপরে 380 থেকে 400, অনেকে 450 ওয়ার্ড লেখে, নিজের মতো করে লিখতে হয়। এবং এটা লেখারও কিছু টেমপ্লেট আছে, যে টেমপ্লেটটা আমি গ্রেগ ম্যাট থেকে ফলো করছিলাম। তোমরা যদি কেউ চাও তাহলে আমি আরেকটা স্লাইড বানাইতে পারি, যে পুরা টোফেলের একদম রাইটিং স্পিকিং সবকিছু টেমপ্লেট নিয়ে একদম পুরোপুরি ওটা বানানো যাবে, অসুবিধা নেই। তো এই হচ্ছে রাইটিং পার্ট আর কি। এখন একটু বলি যে কেন আমরা টোফেল দিব। টোফেলের হচ্ছে খরচ খরচ কম বলবো না, $205 মতো লাগে, যেহেতু ডলারের দামও বাড়তেছে, সো ভালোই একটা খরচ হয়, কিন্তু অন্য পরীক্ষার সাথে তুলনা করলে এটার খরচ আসলে কম। তারপর আরো একটা সুবিধা যেটা, যে আইএলটিএস এর জন্য মেইনলি আমাদের অনেক কোচিং করা লাগে বা টাকা পয়সাও খরচ হয়, কিন্তু টোফেলের জন্য আসলে কোচিং এর কোনো দরকার হয় না, কারণ টোফেলের ওই কিছু চাইনিজ ওয়েবসাইট আছে, থার্ড পার্টি অবশ্যই, বাংলাদেশে বসে যেটা বললাম যে এটা অ্যাক্সেস পাওয়া খুবই মানে ইজি আর কি। তো কম্পিউটারে বসে নিজের ঘরে বসে সারাদিন নিজের মতো করে প্রিপারেশন নেওয়া যায়, তো কোচিং করার কোনো প্রয়োজন হয় না, শুধু পরীক্ষার দিতে যে খরচটা ওইটাই আমাদের একমাত্র খরচ। তারপর এই যে যে ফ্রি ওয়েবসাইট গুলা বললাম, এখানে প্রচুর ফ্রি মক টেস্ট আছে। তো আমি হচ্ছে মানে যখন 1 মাসের মধ্যে প্রিপারেশন নিছিলাম, আমি পুরো 1 মাস অনেক অনেক বেশি পড়াশোনা করছিলাম ওই টাইমে। তো ওই টাইমে আমি ঘরে বসে ওই মক টেস্ট গুলা দিতাম, কখনোই আমার কোচিং টোচিং বা, কারণ খুলনায় কোনো কোচিং ছিল না, এটা হচ্ছে কথা। তারপর
টোফেল টেস্টটা হচ্ছে হয় ঢাকায় 3টা টেস্ট সেন্টার আছে, তো ওই 3টা যে কোনো একটাতে দিলেই হয় আর কি। এটা একটু হ্যাসেল যে খুলনা থেকে ঢাকায় যেয়ে পরীক্ষা দেওয়া লাগবে, কিন্তু সব দিক বিবেচনা করলে এটা আমার কাছে ইজি মনে হয়েছিল আর কি। তারপর টোফেল খুবই ইউজার ফ্রেন্ডলি একটা এক্সাম, কারণ হচ্ছে যখন আমরা রাইটিং পরীক্ষাটা দিব, আমাদের তো মাথায় থাকা লাগবে যে আমাদের কত ওয়ার্ড লিখতে হবে। যেমন ইন্টিগ্রেটেড এর জন্য আমাদের প্রায় 300 ওয়ার্ড লেখা লাগবে, তারপর ইন্ডিপেন্ডেন্ট রাইটিং এর জন্য আমাদের প্রায় 400 থেকে 450 ওয়ার্ড লেখা লাগবে। তো একই সাথে লিখবো এবং ওয়ার্ড কাউন্ট করবো, এটা তো খুবই কঠিন। কিন্তু এটা টোফেল খুব ইজি করে দিছে এই ব্যাপারটা। আমরা যখন রাইটিং পরীক্ষা দিচ্ছি, ও স্ক্রিনে দেখাতে থাকবে যে আমরা কত ওয়ার্ড লিখছি, তো আমাদের কষ্ট করে আর কি ওয়ার্ড গোনা লাগবে না। তারপর রিডিং পার্টে যেটা সুবিধা, যে রিডিং পার্টে আমাদের পুরো প্যাসেজটা ঘেটে দেখা লাগতেছে না যে কোথা থেকে কোশ্চেন করছে, কোশ্চেন আসতেছে সাথে যেই প্যারাগ্রাফ থেকে কোশ্চেন দিচ্ছে ওইটাই স্ক্রিনে তুলে দিচ্ছে। তো আমাদের পুরো প্যারাগ্রাফ ঘাটা লাগতেছে না, শুধু ওই প্যারাগ্রাফটা পড়লেই আনসার করা যাচ্ছে। তারপর স্পিকিং এর ক্ষেত্রে আমার আমার জন্য যেটা ইজি ছিল, যে আমার মানুষের সাথে ইংরেজিতে কথা বলতে একটু কষ্ট হইতো, মানে আমি অত কমফোর্টেবল ছিলাম না। কিন্তু টোফেল পরীক্ষায় আমার কথা বলা লাগতেছে একটা কম্পিউটারের সাথে, সো ওখানে কোনো মানুষ নাই, হিউম্যান ইন্টারাকশন নাই, সো এম্বারাসমেন্টেরও সুযোগ নাই। তো আমরা ওখানে ইজিলি ওটা মানে অত লজ্জা লাগবে না আর কি ইংরেজিতে কথা বলতে। তারপর লিসেনিং এর টাইমে নোট নেওয়ার জন্য ওরা পেন্সিল, খাতা, মানে কাগজ সবই প্রোভাইড করে, সো ওইটাও বেশ ইজি হয়ে যায় আর কি, মানে হ্যাসেল কম হয়। আর টোফেল পরীক্ষা দিতে সবার পাসপোর্ট লাগবে, পাসপোর্ট ছাড়া হচ্ছে পরীক্ষা দেওয়া যাবে না। তো যারাই হায়ার স্টাডিজ এর স্বপ্ন দেখে অবশ্যই পাসপোর্ট করে ফেলা ভালো আর কি, অ্যাটলিস্ট পরীক্ষার আগে তো অবশ্যই করতে হবে। আর এখন বলি যে টোফেল দিয়ে কোন কোন দেশে যাওয়া যায়। মোটামুটি এখানে যে ইউএসএ, ইউকে, জাপান, চাইনা, কোরিয়া, কানাডা সব দেশেই টোফেল একসেপ্ট করে। কিছু কিছু জায়গায় মানুষ বলে যে একসেপ্ট করে না, কিন্তু সব সময় আমি যতগুলা দেশ আর কি ঘাটাঘাটি করছি বা দেখছি, টোফেল দিয়ে মোটামুটি পৃথিবীর সব দেশেই যাওয়া যাবে। সবাই এটা একসেপ্ট করে এই স্কোরটা। এবং টোফেল পরীক্ষা যে 120 মার্কের হয়, যদি কেউ 80-র উপরে পায়, তাহলে সব ইউনিভার্সিটিতে এসে অ্যাপ্লাই করতে পারবে, একদম টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি বাদে। যদি আমি ধরি যে আইভি লিগ ইউনিভার্সিটি, ওখানে হয়তো বা টোফেল ওরা চেয়ে বসে থাকবে যে 100-র উপরে পাইতে হবে, কিন্তু যদি এভারেজ র্যাঙ্কের ইউনিভার্সিটি গুলা চিন্তা করি, সব জায়গাতেই মোটামুটি 80-র উপরে পেলে অ্যাপ্লাই করা যাবে। সো এখানে কিছু লিঙ্ক আছে যেগুলো আমি ফলো করতাম প্রিপারেশনের জন্য। তখন যে বললাম যে গ্রেগ ম্যাট ফলো করতাম, টোফেল রিসোর্স, নোটফুল খুবই ভালো, তবে নোটফুল পেইড সার্ভিস। ওখানে আমি আমি মানে পেইড সার্ভিসটা কিনি নাই ওদের কাছ থেকে, আমি ওদের ইউটিউব ভিডিও টিডিও ফলো করতাম। টোফেল মকের থেকে আনলিমিটেড প্রায় 54টা মক টেস্ট দেওয়া যায়। তারপরে যে কেএমএফ একটা সাইট আছে, এটা এটা হচ্ছে একটা কোরিয়ান ওয়েবসাইট, তো এখানে আহ এখানেও বেশ 54টা ফ্রি মক টেস্ট দেওয়া যায় আর কি। আর এটা হচ্ছে রেজিস্ট্রেশন লিংক, যেখানে প্রথমে যে ইটিএস এর ওয়েবসাইট, ইটিএস হচ্ছে টোফেল পরীক্ষাটা অ্যারেঞ্জ করে আর কি, তো ইটিএস এর ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করতে হবে। আর যদি কোনো কোয়েরি থাকে টোফেল পরীক্ষা নিয়ে, আমাকে ইমেল করতে পারো। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যালো আপু। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আপু, হচ্ছে আপনি যখন প্রিপারেশন নিচ্ছিলেন, হুম আপনার হুম। আপনি কতদিন ধরে প্রিপারেশন নিচ্ছিলেন, এবং আপনার মানে মনে হয় কতদিন ম্যাক্স প্রিপারেশন নিলে, ম্যাক্সিমাম সরি মিনিমাম কতদিন প্রিপারেশন নিলে এনাফ হয়, বা স্টাডি রুটিনটা যদি আপনি আচ্ছা একটু শেয়ার করতেন। আচ্ছা, আমি হচ্ছে আমার সেমিস্টার ফাইনাল যখন শেষ হলো, এরপরে আমি 1 মাস মানে 25 দিনের মতো একটা সময় পাইছিলাম। তো 1 মাসই ধরি যে ওইটাই হচ্ছে বলবো যে মিনিমাম টাইম, যে মানে অনেকের আরো কম লাগে, কিন্তু আমার ক্ষেত্রে ওই সময়টাই লাগছিল আর কি, যে 1 মাস আমি পড়াশোনা করছিলাম। রুটিনটা এরকম ছিল যে ওই টাইমে তো আমার আর কোনো কাজ ছিল না, কারণ আমি সেমিস্টার শেষ, গ্রাজুয়েশন শেষ, তো ওই সময়টাতে আমি শুধু টোফেলের জন্যই পড়ছিলাম। তো তখন আমি দেখা যাইতো যে প্রতিদিন মানে প্র্যাকটিস করতাম কিছুক্ষণ কিছুক্ষণ না, ভালোই টাইম। যে শুধু প্র্যাকটিস বললেও তো আসলে ভুল হবে, কারণ আমাদের পড়ার অভ্যাসটা গড়ে তোলা লাগে। এই যে লিসেনিং এর, যেমন লিসেনিং তো শুনলাম আর নোট নিয়ে নিলাম, এটা তো এত দ্রুত আর কি অভ্যাসটা হবে না। তো আমি দেখা যেত যে ওই লিসেনিংটা প্র্যাকটিস করতাম, আমি প্রতিদিন যে কোনো একটা সেকশন খুবই ভালো মতো প্র্যাকটিস করতাম, এবং প্রত্যেকদিন চেষ্টা করতাম একটা ফুল মক টেস্ট দেওয়ার আর কি, আর নিজেকে জাজ করার। এখন টোফেলের হচ্ছে এই যে রাইটিং আর স্পিকিং যে সেকশনটা, এই দুইটার না মক টেস্ট দেওয়া যায় না, কারণ এই দুইটা তো বললাম যে কম্পিউটার এই দুইটার মার্কিং করে। তো মক টেস্ট যেগুলো, ওগুলাতে লিসেনিং আর রিডিং একটা মক টেস্ট দেওয়া যায়। তো এই রাইটিং আর স্পিকিং এ আমি যেটা করতাম যে আমি নিজে নিজে কথা রেকর্ড করে নিজেরটাই নিজে শুনতাম, এবং তারপর টেমপ্লেটের সাথে মিলাতাম যে আমি কি সবগুলা পয়েন্ট কাভার করছি কিনা, আমার প্রোনাউন্সিয়েশন মোটামুটি ঠিক হচ্ছে কিনা। তারপর
এভাবে করে আর কি নিজেকেই জাজ করতাম আর কি। আর রাইটিং এ হচ্ছে ওরকম নিজে লিখতাম, রাইটিং লেখারও ওয়েবসাইট আছে কিন্তু মার্কিং ওরা করবে না, তো এটা আমি নিজেই করতাম, করে হচ্ছে দেখা যায় তো নিজেই আবার নিজেরে মার্ক দিতাম যে ঠিক আছে এই টেমপ্লেট আমি ফলো করছি, কারণ ওইটা জাজ করার উপায় ছিল না কোনো। বাট টোফেলের রাইটিং এ একটা সুবিধা আছে যে এমন না যে আমার সব সত্যি কথা লেখা লাগবে, যেরকম হচ্ছে যেমন ইন্ডিপেন্ডেন্ট রাইটিং যেটা, ওখানে তো ওটা ইন্ডিপেন্ডেন্ট, সো আমি যা খুশি তাই লিখতে পারি। এখন দেখা গেল কোনো একটা রিজন আমি যদি লিখি যে হুট করে পৃথিবীতে এলিয়েন অ্যাটাক করছে, এলিয়েন এসে আমাকে ধরে নিয়ে গেছে, আমি যদি এই কথাগুলোকেই একদম গ্রামাটিক্যালি কারেক্ট করে লিখতে পারি ওরা আমাকে মার্ক দিবে, এমন না যে আমার সব সত্যি কথা লেখা লাগবে ওখানে। সো মানে আমি যদি ইমাজিন করে কোনো একটা একদম স্টার ওয়ারের কোনো একটা কিছু বানাই ফেলি এবং সেটা আমি ওরকম করে লিখতে পারি, গ্রামাটিক্যালি কারেক্ট হলে ওরা মার্ক। থ্যাংক ইউ আপু। আমার আর বেশ কিছু কোয়েশ্চেন আছে। সেটা হচ্ছে শিওর। আহ, এটা হচ্ছে একদিনে কি কভার হয়, মানে পরীক্ষাটা কি একদিনেই সব কভার হয়ে যাবে? হ্যাঁ, পরীক্ষা একদিনে, মানে যদি সকাল 9টায় শুরু হয় দুপুর 1টার মধ্যে শেষ হয়ে যাবে, ওকে। আর মানে হচ্ছে পুরোপুরি 4 ঘন্টা লাগে না পরীক্ষায়, একটু কম লাগে আর কি। ওকে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, জাওয়াদ হচ্ছে হ্যান্ড রাইজ করছে, কোয়েশ্চেন করবে জাওয়াদ। হ্যাঁ শিওর। হ্যালো আপু, আমি জাওয়াদ, হ্যালো। ইসি 1 ব্যাচ। আপু, আমার স্পেসিফিক একটা জিনিস একটু জানার ছিল এ ব্যাপারে, যে আচ্ছা। স্পিকিং এবং রাইটিং সেকশনে আপনি কি কি কমন মিস্টেক ফেস করছেন যেটা কিনা আমরা একটু অ্যাভয়েড করতে পারি। এবং আরেকটা কোশ্চেন ছিল যে এই স্পিকিং এবং রাইটিং সেকশনে যখন নাকি ইভ্যালুয়েশন করা হয়, এই ইভ্যালুয়েশনটা কিসের উপরে করা হয়? এটাকে আমি কি রকম লজিক দিচ্ছি সেটার উপরে, নাকি কিরকম লজিক, আমার ওয়ার্ড চয়েস এন্ড আমি এরকম একটা কোহেসিভ অ্যাপ্রোচের মাধ্যমে তারা হচ্ছে ইভ্যালুয়েশনটা করে, সেটা যদি একটু বলতেন ভালো হতো আপু। থ্যাংক ইউ। আচ্ছা, স্পিকিং আর প্রথম কোশ্চেনটা ছিল স্পিকিং আর রাইটিং সেকশনে কি কি মিস্টেক করে। তো আমি বলবো যে প্রথম মিস্টেক হচ্ছে টেমপ্লেট ফলো না করা। যেহেতু আমরা নেটিভ স্পিকার না, আমরা যদি ভাবি যে যখন স্পিক করব কিছু একটা তখন মাথায় আসবে ওটা বলে দিব, এটা হচ্ছে একদম প্রথম মিস্টেক, যেটা প্র্যাকটিসের সময় সবসময় করা উচিত, যে টেমপ্লেটটা ফলো করা উচিত। এই টেমপ্লেট গুলা বললাম যে অ্যাভেলেবেল আছে, গুগলে অ্যাভেলেবেল আছে, বা আমি যে লিঙ্ক গুলা দিয়েছি প্রত্যেকটাতে এই টেমপ্লেট আছে। তো আমি যদি এই টেমপ্লেটটা ফলো করি তাহলে মিস্টেক করার চান্স কম। তারপর আরো একটা স্পিকিং এ একটা মিস্টেক হচ্ছে গ্রামার ভুল করা। এটা হচ্ছে আগে থেকে প্র্যাকটিস করা উচিত, যে যাতে আমি গ্রামারটা ভুল না করি। রাইটিং এ সব থেকে বড় মিস্টেক হচ্ছে স্পেলিং ভুল করা। স্পেলিং ভুল মানে একদম নিজের পায়ে কোড়াল মারা, কারণ ওইটা হচ্ছে আমার উপরে যে আমি কতটুকু কারেক্ট লিখতে পারতেছি। অবশ্যই গ্রামার তো অবশ্যই আছে রাইটিং এ, তো এই দুইটা বলবো যে এই দুইটার উপর বেশি বেশি প্র্যাকটিস করা। আর একটা যেটা, যে ইন্ডিপেন্ডেন্ট রাইটিং, যেহেতু কোশ্চেন কি আসবে আমরা জানি না, তো আগে থেকে যেহেতু বললাম যে আমাদের কাছে অ্যাটলিস্ট 54টা মক টেস্টের অ্যাক্সেস আছে, 54টা কোশ্চেনের অ্যাক্সেস আছে, তো আমি বলবো যে ওগুলো একটু বাসায় 54টাই করতে হবে এরকম না, অ্যাটলিস্ট 20টা আমি যদি টানা 20 দিন বা 15 দিন হচ্ছে একটু প্র্যাকটিস করে যাই, যে এরকম একটা টপিক আসলে এরকম আমি এভাবে করে লিখতে পারবো, বা কিছু রিজনিং মাথায় রাখা, যে আমি কোনো যে কোশ্চেনই আসুক তাতে সেগুলোকে যাতে আমি 2-3টা ছাঁচের মধ্যে ফেলে দিতে পারি, যে আমি এগুলা নিয়েই লিখবো। এরকম একটু যদি বাসা থেকে নিজে নিজে প্র্যাকটিস করে যাওয়া যায় সেটা রাইটিং এর ক্ষেত্রে হেল্প করবে আর কি, বা মিস্টেক কম হবে বলবো। আর ইভালুয়েশন যেটা, যে ইভালুয়েশনের হচ্ছে যে প্রথমে এই যে স্পিকিং রাইটিং দুইটা সেকশনের ক্ষেত্রে আগে কম্পিউটার ইভালুয়েট করে যে আমার পরীক্ষাটা কিরকম হলো, ওরা 1 থেকে 5-এর মধ্যে নাম্বার দেয়। তো কম্পিউটার যেটা করবে, যে ও তো আর মানুষ না, তো ও তো আমরা কি বলতে চাচ্ছি সব বুঝে নিবে না, আমরা যা বলবো শুধু ওইটাই শুনবে, ওইটার উপরেই মার্ক করবে। তো যখন আমরা গ্রামার ভুল করতেছি না, স্পিকিং এর ক্ষেত্রে প্রোনাউন্সিয়েশন এত ইম্পর্টেন্ট না, আমি আগেই বলছি যে ও কম্পিউটার হয়তো বা প্রোনাউন্সিয়েশন ভুল বুঝতে পারে বা না শুনতে পারে, ওইটা মানুষ যখন দেখবে ওটা মার্ক দিবে, কিন্তু গ্রামার ভুল করা যাবে না। সো যত মানে যতখানি পারা যায় চেষ্টা করতে হবে যাতে গ্রামারটা ভুল না করি। আর যেটা, যে ইভালুয়েশন এরকম না যে আমি, হ্যাঁ কতখানি গুড ওয়ার্ড আমি ইউজ করতেছি সেটা ইম্পর্টেন্ট, কিন্তু এমন না যে আমার সব সত্যি কথা বলা লাগবে না, আমার একদম লজিক্যাল হওয়া লাগবে কথাগুলো, এরকম না। আমি ইলজিক্যাল কথাও বলতে পারবো ওখানে, কিন্তু আমার হচ্ছে যখন বলতেছি মানে গ্রামাটিক্যাল কোনো ভুল করা যাবে না স্পিকিং এর ক্ষেত্রে। রাইটিং এর ক্ষেত্রেও সেম, ইলজিক্যাল কথা লেখা যাবে কিন্তু আহ মানে টপিকের বাইরে লেখা যাবে না। যে টপিক যদি ফুড নিয়ে থাকে, আমি হচ্ছে অন্য কিছু নিয়ে, এয়ারপ্লেন নিয়ে বলতে পারবো না, আমার ফুড রিলেটেড করেই কিছু একটা লেখা লাগবে এরকম। থ্যাংক ইউ আপু। আচ্ছা, এরপরে মুশফিক হাত তুলছিল, মুশফিক কোয়েশ্চেন করবে।
আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আমি মেনলি এটা বলতে চাচ্ছিলাম যে আমাদের তো আইএলটিএস আর টোফেল যদি এটা দুটো কম্পেয়ার করি তাহলে কোনটা আমাদের জন্য সুবিধা হয় বা বাইরে যাওয়ার জন্য কোনটা বেশি, মানে এটা দুইটা সুবিধা কি তুলনামূলক হিসেবে আচ্ছা, এইভাবে তো যদি চিন্তা করি তাহলে কোনটা কাজে লাগে? আচ্ছা, এখন এটা একটু ডিপেন্ড করে মানে ইন্ডিভিজুয়াল মানুষের উপরে। যেমন আমি প্রথমে যখন ভাবছিলাম যে আমি আইএলটিএস পরীক্ষা দিব, আমি একদিন আইএলটিএস পড়েই ভাবছি যে না, এই পরীক্ষাটা আমি দিব না, কারণ এটা একে তো পেপার বেস হবে, কিন্তু আমি কম্পিউটারে কাজ করে বেশি অভ্যস্ত। সাথে হচ্ছে ওই যে বললাম যে স্পিকিং, আমার মানুষের সাথে ইংরেজিতে কথা বলতে একটু ভয় লাগতো, কিন্তু আমি যখন কম্পিউটারের সাথে ইংরেজিতে কথা বলতেছি, ও তো জড়বস্তু, তো ওর সাথে আমার ইংরেজিতে ভুল কথা বললেও আমি লজ্জা পাবো না। তো এইগুলা কথা চিন্তা করে আমি হচ্ছে টোফেল পরীক্ষা দিকে গেছিলাম। তারপর যখন আমি প্রিপারেশন নিছি, আমার কাছে মনে হয়েছে যে টোফেল আইএলটিএস এর তুলনায় একটু ইজি বেশি। এখন এটা আবার বললাম না, ইন্ডিভিজুয়াল মানুষের উপর ডিপেন্ড করে। এমন অনেকে আছে যাদের কাছে টোফেল কঠিন লাগে, আইএলটিএস সহজ লাগে, এরকম। আর যদি বাইরে যাওয়ার কথা চিন্তা করি, যদি হচ্ছে তোমার ইউএসএ আসার টার্গেট থাকে, আমি বলবো টোফেল দিতে। আইএলটিএস দিলেও কোনো সমস্যা নাই, মানে আইএলটিএস কমপ্লিটলি ওকে। কিন্তু যদি মানে ইউএসএ হচ্ছে টোফেলটা যেহেতু ওরাই অ্যারেঞ্জ করে এই পরীক্ষাটা, তো আমি বলবো যে এটা দিতে পারো আর কি। ইউএসএ আসলে মানে টোফেল দিতে পারো। আর একটা যেটা, যদি ইউরোপ যাওয়ার ইচ্ছা থাকে, ইউরোপে আবার আইএলটিএসটা মানে বেশি মানুষ দেয় আর কি, বা অ্যাকসেপ্টও করে বেশি বলবো, কারণ সবাই আইএলটিএস দিচ্ছে ওখানে। সো ইউএসএ গেলে, সরি ইউকে বা হচ্ছে ইউরোপের দিকে গেলে আইএলটিএস দেওয়া বেটার বলবো। এটাও জাস্ট আমার নিজের পার্সপেক্টিভ বললাম, কারণ এটা প্রত্যেকটা মানুষ অনুযায়ী ভ্যারি করে। তো এটা নিজে একটুখানি ঘাটাঘাটি করে দেখতে পারো যে তুমি কোনটায় বেশি কমফোর্টেবল, তুমি কি আইএলটিএস এর পড়াশোনায় বেশি কমফোর্টেবল নাকি টোফেলের। এটা 2 দিন বা 3 দিন একটু নিজে ঘাটাঘাটি করলেই টের পাবা, তারপর একটা ডিসিশনে আসা যাবে। থ্যাংক ইউ। Welcome. আচ্ছা, এরপরে মাহিন হাত তুলছে, মাহিন কোয়েশ্চেন করবে। আপু আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম জানতে আসসালাম। চাচ্ছিলাম যে আইএলটিএস আর টোফেল এর ক্ষেত্রে আমার প্রিপারেশনটা ডিফারেন্স কেমন হবে, মানে আমি দুইটার জন্য যে প্রিপারেশন নেব, দুটোর ডিফারেন্সটা কেমন হতে পারে, আর এক্ষেত্রে আমার বই পড়া বা যে কোনো যে ক্যামব্রিজ ইয়াগুলো আছে ওই টাইপের বইগুলো পড়া ঠিক কতটা হেল্পফুল হবে? আচ্ছা, আইএলটিএস যেহেতু আমি দিই নাই, তো আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে আমি খুব বেশি কিছু বলতে পারবো না। তবে যাদেরকে প্রিপারেশন নিতে দেখছি, দেখলাম যে ক্যামব্রিজ 1 থেকে 17 যে বইগুলা, ওগুলা থেকে প্রিপারেশন নেয়, সাথে পাশাপাশি কিছু সাপ্লিমেন্ট ম্যাটেরিয়াল হয়তো বা আছে ইন্টারনেটে। আর টোফেলের ক্ষেত্রে কোনো বই লাগে না। টোফেলের ক্ষেত্রে ওই যে 54টা মক টেস্ট আছে, ওইগুলাই মেইন রিসোর্স, ওগুলাই শুধু পড়তে হয়। আর এর বাইরে হচ্ছে আমি বলবো মুভি টুভি যদি দেখো, তো সাবটাইটেল বাদে দেখতে, যাতে লিসেনিং ইমপ্রুভ হয় আর কি, এরকম। আর প্রিপারেশনের যেটা কি বলবো ডিফারেন্স হচ্ছে যে টোফেল তো পুরাটাই তুমি অনলাইনে প্রিপারেশন নিচ্ছ, আর আইএলটিএস এর প্রিপারেশনটা, আইএলটিএস যেহেতু পেপার বেস যদি দাও, আমি ধরে নিচ্ছি যে কম্পিউটার বেস দিবা না, তাহলে পেপার বেস যদি দাও তাহলে ওটা বই থেকে পড়ে পড়ে প্রিপারেশন নিতে হয়, এরকম আর কি। এটাই মেইন পার্থক্য। আর যেটা যে আইএলটিএস এর ওই যে আইএলটিএস আর টোফেল দুইটারই হচ্ছে যে রাইটিং আর স্পিকিং এর পার্টটা বেশ আলাদা হয়। স্পিকিং এ আইএলটিএস এ মনে হয় একটা মানুষের সাথে প্রায় 20 মিনিটের একটা কনভারসেশন করা লাগে এরকম, কিন্তু টোফেলের স্পিকিং খুবই কম টাইম, 3-4 মিনিটেই কমপ্লিট হয়ে যায়। এটুকুই সম্ভবত পার্থক্য। আর যেটা যে একটা কম্পিউটারে হচ্ছে আর একটা তোমার পেপার বেস হচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে রায়হান ভাই হ্যান্ড রাইজ করছেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হুম, ওকে, শোনা আমি যাচ্ছে। আসলে একটু সাপ্লিমেন্টারি কথা বলার জন্য করছি, কোশ্চেনের না। টোফেলটা যেহেতু আমিও দিছি, সো আমি একটু জাস্ট যে কথাগুলো আহ, শুনলে ভালো হবে যারা পার্টিসিপেন্ট, সেরকম কিছু পয়েন্ট নোট করতে যাচ্ছি। সেটার মধ্যে প্রথম যেটা, টোফেল হচ্ছে কারা দেবে, আমি মোটাটাকে একটু বলতে চাই, যারা সেলফ মোটিভেটেড স্টুডেন্ট, যারা নিজেকে দাবড়াইতে পারে, আরেকজন না করাইলে হবে না, এইরকম মন মানসিকতা যদি থাকে তাহলে তাদের জন্য আসলে এইখানে নিজের প্রিপারেশনটা নিজে নিতে হবে। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় ব্যাপার যেটা হচ্ছে যে কিছু সোর্স আছে, যেরকম টোফেলে ভালো করতে গেলে গ্রেগমেট একটা পেইড সার্ভিস আছে, এটা অবশ্যই ইউজ করতে হবে, এটা অবশ্যই ইউজ করতে হবে, $5 করে মাসে লাগে এটাই। অ্যান্ড ইউটিউবের কিছু সোর্স আছে, ইউটিউবের সোর্স গুলো অনেক বেশ কিছু সাইট আছে, ইউটিউবে সার্চ দিলে বহুত চ্যানেল পাওয়া যায়, এটা একটা ফ্রি
ফ্রি, এটা হেল্পফুল, কিন্তু গ্রেড ম্যাথটা বেশি অ্যাকুরেট লাগছে আমার কাছে। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, যেহেতু হাতে লিখতে হবে না, সো টাইপিং স্পিড বাড়ানোর উপরে কিন্তু জোর দিতে হবে। আমি এটা নিয়ে একটু বেশ ভুগছি আসলে, এজন্য আমার কাছে এটা সবার জানা উচিত মনে হয়েছে যে টাইপিং স্পিড যদি খারাপ হয় দেন কিন্তু রাইটিং এ ডেফিনেটলি খারাপ মার্ক চলে আসবে। আর রাইটিংটা ঠিক করার জন্য আমরা বিভিন্ন ফ্রি অ্যাপস ইউজ করতে পারি, লাইক গ্রামারলি আছে, গ্রামারলিতে ফ্রি আমরা ইউজ করে ফেলতে পারি। আমরা একটা টেমপ্লেট লিখলাম, একটা রাইটিং লিখলাম, সেটা গ্রামারলিতে দিলে ফ্রি কিন্তু গ্রামারটা চেক করে ফেলানো যায়। সো এটা ফ্রি জিনিস ইউজ করতে হবে। আর হচ্ছে মক টেস্টের কোনো বিকল্প নেই। একদমই কোনো বিকল্প নেই। যে কটা আছে মক টেস্ট, যে লিঙ্ক গুলো দেওয়া আছে, লিঙ্ক গুলো থেকে মক টেস্ট দিলে আশা করি বেটার রেজাল্ট আসবে। তবে আবারও বলি যে সেলফ মোটিভেটেড স্টুডেন্ট ছাড়া এবং এই প্রিপারেশনটা সম্পূর্ণ নিজের নিতে হবে। এটা হচ্ছে সবাই মাথায় রাখবে আশা করি, যে এই সেলফ মোটিভেটেড স্টুডেন্ট যারা, শুধুমাত্র তারাই আমার মনে হয় টফেলের জন্য যাওয়া উচিত। তো আমার এটাই বলা ছিল, কন্টিনিউ করো। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ পয়েন্টগুলা কভার করার জন্য। আরেকটা জিনিস একটু বলতে চাই যে গ্রেগম্যাটের যে পেইড সাইটটা আর কি, যে $5 করে, এটা হচ্ছে মানে একটা মানুষের $5 খরচ হবে এরকম না। এটা যদি কয়েকজন বন্ধু মিলে কেনা যায় তাহলে অনেক কম দামে মানে অনেক দিন প্রিপারেশন নেওয়া যায়। আমরা যেটা করছিলাম যে আমরা 6-7 জন হচ্ছে এটা মানে মিলে একটা কিনছিলাম, তো দেখা যেত যে এক একজন এক এক মাসে পে করে দিতাম, তো আমরা একদম অনেক দিন পর্যন্ত অ্যাক্সেস পাইতাম। এটা রাইটিং স্পিড তো অবশ্যই, এটা বলার জন্য থ্যাঙ্কস। And next রিফাত হ্যান্ড রাইজ করছে। রিফাত, আজকে কোশ্চেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেনটা হচ্ছে, যেহেতু রাইটিং স্পিডের কথা আসছে, তো রাইটিং স্পিড কতটুকু হওয়া উচিত, মানে ওয়ার্ড পার মিনিট কেমন হলে হচ্ছে ফেভারেবল হবে, বা আপনার কেমন ছিল? আচ্ছা, ওইটা হচ্ছে আমি কখনো টেস্ট করি না যে আমি মানে কতগুলা ওয়ার্ড লিখতে পারতেছি পার মিনিটে, কিন্তু আমি চেষ্টা করতাম যে আমার যেহেতু ইন্টিগ্রেটেড লেখার জন্য 20 মিনিট সময়, আমি চেষ্টা করতাম যে 15 মিনিটের মধ্যে লেখাটা কমপ্লিট করার। যে মানে প্রতিদিন প্র্যাকটিস করতাম এভাবে যাতে 15 মিনিটের মধ্যে লেখা কমপ্লিট হয়, তাহলে আমি 5 মিনিট সময় পাবো এক্সট্রা আমার লেখাটা চেক করার জন্য, গ্রামাটিক্যাল কোনো ভুল আছে কিনা। যেহেতু ওইখানে যখন আমি পরীক্ষাটা দিচ্ছি তখন তো আমি গ্রামারলি ইউজ করতে পারবো না, আমার নিজেরই গ্রামার গুলা চেক করা লাগবে। আর যখন দ্রুত লিখতেছি দেখা গেল কোনো ওয়ার্ড লিখতে যে দুই একটা লেটার ছুটেই যাইতে পারে, সো ওটা আরেকবার যদি আমি চেক করার সুযোগ পাই তাহলে আমার জন্য ইজি হবে আর কি। আচ্ছা, থ্যাংক ইউ আপু। আচ্ছা, আর কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, জাওয়াদ জাওয়াদ। হাত তুলছে। জাওয়াদ। আপু, আমার স্পিকিং ভাই। সেকশনে একটা সম্পূরক প্রশ্ন ছিল। প্রশ্নটা হ্যাঁ। হচ্ছে যে আমাকে স্পিকিং সেকশনে এমন একটা টপিক দিল, মানে দুটো মানে অপশন চুজ করতে দেয় অবভিয়াসলি, বাট আমি যদি ওই টপিকটা সম্পর্কে কিছুই না জানি, সেক্ষেত্রে আপু আসলে এখানে কি করা যেতে পারে ড্যামেজ কন্ট্রোলের জন্য? আচ্ছা, এখন স্পিকিং এর কোন পার্টের কথা বলতেছো? মানে 4টা পার্ট তো। জি জি আপু, মানে টাস্ক 1 যেটা আপু, ওই যে আমাকে যেখানে টপিকটা চুজ, একটা টপিকের উপর একটা ওপিনিয়ন দিতে হয় আমাকে। হ্যাঁ, ওপিনিয়ন দিতে হবে, হ্যাঁ। জি আপু। ও আচ্ছা, তো তুমি হচ্ছে মানে ওইটা হচ্ছে এমন কোনো মানে টপিক দিবে না যেটা তুমি মানে পারবা না ওই মোমেন্টে। তারপরেও যদি এমন কিছু দেয় যেটা তুমি বানাতে পারতেছো না, তখন যেটা করতে হবে যে তোমার হাতে কোনো অপশন নাই, কারণ তোমার মাথায় কিছু আসতেছে না, তুমি একেবারেই আননোন টপিকটার সাথে। তখন তুমি জোর করে হলেও কিছু একটা ওখানে বলে আসবা, মানে চুপ থাকা যাবে না। চুপ থাকলে যেটা হবে যে ওরা ধরে নেবে যে তুমি ইংরেজিতে কথা বলতে পারো না। কিন্তু তুমি যে কোনো একটা কিছু মানে বলে আসবা ওখানে, যে তুমি বললা যে আমি 2টা কারণে এগ্রি করি এবং এই 2টা কারণ হয়তোবা তোমার রেলিভেন্ট হচ্ছে না টপিকের সাথে, কিন্তু তাও তুমি কথা বলে আসবা যাতে ওরা কিছুটা মার্ক দেয়। গট ইট আপু, থ্যাংক ইউ। নেক্সট আর কেউ কি কোশ্চেন করতে চায়? ওকে, মেবি আর কারো কোনো কোশ্চেন নাই। আমি শেষ একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে আপু, হাউ ডিড ইট হেল্প ইউ ফর ইউর স্কলারশিপ? ওকে, স্কলারশিপের জন্য এটা হেল্পের থেকে বেশি বলবো এটা ম্যান্ডেটরি ছিল, কারণ মানে হায়ার স্টাডিজে যখন আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, এটা হচ্ছে একটা রিকোয়ারমেন্ট যে টোফেল অথবা আইএলটিএস অথবা ডুওলিঙ্গো যে কোনো একটা স্কোর না থাকলে অ্যাপ্লাই করা যায় না। সো এটা হচ্ছে ম্যান্ডেটরি একটা পরীক্ষা যেটা দেওয়াই লাগবে যারা দেশের বাইরে যাইতে চায়, যে কোনো দেশে যাইতে চায়, সেখানে আইএলটিএস টোফেল বা ডুওলিঙ্গো যে কোনো একটা দিতেই হবে। সো এটা হেল্প করছে এই সেন্সে যে আমার
হয়তোবা ইংরেজি আগে যেটুকু পারতাম কথা বলতে বা লিসেনিং রিডিং এগুলার ক্ষেত্রে হচ্ছে যে ইমপ্রুভ হয়েছে, আমি এখন বেটার কথা বলতে পারি আগের থেকে। এইটাই বলবো হেল্প। আর যেটা হেল্প যে আমাকে স্কলারশিপ পাইতে হেল্প করছে, কারণ এটা ম্যান্ডেটরি একটা রিকোয়ারমেন্ট ছিল। তো আমার এই স্কোরটা সাবমিট করা লাগছে। এই যে গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ যেটা দেয়, এটা হচ্ছে টোফেলের বা আইএলটিএস এর যদি স্পিকিং এর স্কোরটা ভালো থাকে, কারণ এখানে যখন আমরা স্টুডেন্টের সাথে ইন্টারাকশনে যাই তখন হচ্ছে মানে ইংরেজিতে যদি কেউ কথা ঠিকভাবে না বলতে পারে তাকে তো টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে রেখে লাভ নাই। তো আমার হচ্ছে ওই স্পিকিং এ যদি মার্ক ভালো থাকে তার টিএফ পাওয়ার চান্সটা একটু বেড়ে যায়। এমন না যে কম থাকলে তাকে দিবে না, কিন্তু মানে গুড স্কোর কখনো তো হার্ট করবে না, তো এদিক থেকে হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি এখন সাদিয়াকে মাইক দিব সমাপনী বলার জন্য। যেহেতু আজকে আর কোনো প্রশ্ন নেই, আমরা আমাদের সেশনটা আজকে এখানেই শেষ করব। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী এপিসোডগুলোতে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আপু আমাদের এত ধন্যবাদ সুন্দর সবাইকে। একটা এপিসোড উপহার দেওয়ার জন্য।